This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তো মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে এই বাকি চাপটা তৈরি করে রাখতে এটা বলে দিয়েছেন যে কংগ্রেসের সমস্ত উল্টো পাল্টা দাবি আসন টাসন দাবি করে সিপিআইএম আর বিজেপির সুবিধা করে দিতে চায়। তো এইটা বলার মানে হচ্ছে কংগ্রেসের উপর আরও বাড়তি চাপ আর কি, মানে ওইটা ধর্মরক্ষার খাতিরেও যে কোথাও গিয়ে বিজেপির সুবিধা করে দিচ্ছে। সিপিআইএম তো ঠিক আছে, তাদের এখানে মোটামুটি একটা সময় অবধি জোট সঙ্গী আর কি, সেটা স্বীকৃতভাবে হোক অস্বীকৃতভাবে হোক বর্তমানকালে সেটাই হচ্ছে বাস্তব। কিন্তু বিজেপির সুবিধা করে দিতে চায় এই প্রচারটা যদি হয়ে যায় সেটা তো মোটামুটি কংগ্রেসের মান যাবে। এইটা একটা চাপ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী আর কি। আরও একটা জিনিস বুঝিয়ে দিলেন, তার মানে 42টা আসন আগে বললেও সেখানে তিনি 42-এই আটকে আছেন এরকমও নয়। এই ধরনের দরাদরিতে আসলে ছোট দর দিয়েই শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 2টা আসন দিয়েই শুরু করলেন। আবার তার মেজাজ যা, তাতে আবার এটাও মনে হতে পারে ওই বিভিন্ন দোকানে লেখা থাকে না যে ফিক্সড প্রাইস, তার অফার এটাও ফিক্সড হয়ে যেতে পারে। এর বেশি কেন, এইটা কেন তিনি ছাড়তে চান আর কেন ছাড়তে চান না এর বেশি, সেটা তো বুঝতে পারলেন। এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এমনিতেই একটা আপোষহীন মোডে রয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি। কোনো কিছুর পড়া করছে না, চালিয়ে খেলছেন আর কি। এই বীরভূমের কোর কমিটি ফের ভেঙে দিলেন তিনি। এবার কে কাটা গেলেন? কাজল শেখ। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এই নিয়ে 4বার বীরভূমের কোর কমিটি কাটা হলো, মানে তৈরি হলো ভাঙা হলো। এই তো প্রথমে 4 সদস্যের কমিটি, তারপর তা বাড়িয়ে 7 জন সদস্যের কমিটি হলো, সেখান থেকে বাড়িয়ে 9 জন হলো, এবার আবার কেটে ছেটে 5 হয়েছে। এইবার এই কমিটিতে দেখা যাচ্ছে যে অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী ঢুকেছেন, অভিষেক ঘনিষ্ঠ আশিস বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, অভিষেক ঘনিষ্ঠ রানা সেনগুপ্ত ঢুকেছেন, আবার ব্যালেন্স অভিষেক অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিনহা। এবার 2-2 হয়ে গেল, 5 অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ। তার মানে 3 জন অনুব্রত ঘনিষ্ঠ, 2 জন অভিষেক ঘনিষ্ঠ। এবার খেয়াল করে দেখুন অনুব্রত কার ঘনিষ্ঠ, তাহলেই আপনাদের গোটা ব্যাপারটা চেহারাটা পরিষ্কার। এমনিতে ওপর থেকে দেখলে মনে হবে একটু ব্যালেন্স করার চেষ্টা হয়েছে, সমান সমান রাখার। তলিয়ে দেখলে কি বোঝা যাবে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাকেই আসলে প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে খুব সুনির্দিষ্টভাবে। আর অনুব্রত বিরোধী কাজল শেখকে খুব রূঢ়ভাবে সরিয়ে ফেলে আরও বার্তাটাকে জোরালো করে দিলেন তৃণমূল নেত্রী। দেখুন, সম্প্রতি পৌষ মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পাশে বিকাশ রায়চৌধুরীর চেয়ার ছিল। কেন মন্ত্রীর পাশে তার চেয়ার নেই, এ নিয়ে রেগে বৈঠক ছাড়েন কাজল। মুখ্যমন্ত্রী আজ কিন্তু কাজলকে এই নিয়ে বৈঠকে বলেছেন, এত সাহস পাও কোত্থেকে? দল প্রশাসনের মুখ পুড়ে গেল বিশ্বভারতীর কাছে। আর একই সঙ্গে তিনি কাজলকে ইঙ্গিত করেন যে কেউ বলে বেড়াচ্ছে সে নাকি জেলার মুখ্যমন্ত্রী। কিসের জেলার মুখ্যমন্ত্রী? মমতা এও বলেছেন কেষ্ট থাকতে সংগঠন নিয়ে কখনো ভাবতে হয়নি। অনুব্রত ফিরে আসবেন বলেই তিনি বিশ্বাস রাখেন, আর ফিরে এলে তাকে কিন্তু মর্যাদা দিয়ে ফেরানো হবে। তার মানে হেভির তোমার আসন শূন্য আছি, হেভির পূর্ণ করো, সেই আসনটা তার মানে তিনি এখনও কোথাও গিয়ে ভর্তি করেননি, এখনও এই আশায় রেখে দিয়েছেন অনুব্রত মণ্ডল ফিরে আসবেন এবং তিনি ওইখানে গিয়ে বসবেন। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো নয় আজীবন তাকে রাখা হবে, এরকম তো সেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছে। তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে। সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা, এরকম হবে না। এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটাও থাকবে। আর তার সংগঠনের ছিল, তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এটা কি নেত্রী বলেছেন আপনাদের? হ্যাঁ, পাঠা তো মমতা ব্যানার্জির, লেজে কাটবে না মুন্ডুতে কাটবে, তো আমাদের ভেবে লাভ কি আছে? বোধ হয় এমনটা হতে পারে যে দিল্লি থেকে কোনো আশ্বাস পেয়েছেন, আবার যদি অনুব্রত ফিরে আসার চান্স পায় সেই কারণে এখন আবার কাজলকে সরিয়ে অনুব্রত কথা ভাবতে পারছেন হয়তো বা। বাঁদরের হাতে মুক্তোর মালা পড়লে যা হয় এখানেও তাই হয়েছে এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন পুনর্মূষিকও ভব করতে হচ্ছে। কাজল শেখকে আবার নানুরের গর্তে ফিরিয়ে দিতে হচ্ছে সেই মুশিককে। কিন্তু মুশিক কিন্তু
রক্তের স্বাদ জেলায় এসে পেয়েছে, সিউড়ি শহরে এসে পেয়েছে। তাই আমার ধারণা এই যে কমিটি, এই কমিটি এখানে সমাধান হবে না, এই কমিটির ভালো একটা কমিটি চালাতে হবে। কালীঘাটের বৈঠকে আজ কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন না। অভিষেক অসুস্থ এরকম কোনো বার্তাও তৃণমূলের তরফে দেওয়া হয়নি। এবার তিনি ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, নিশ্চয়ই কাজকর্ম ছিল। দেখুন, আবহাওয়া দপ্তর বলছে মরশুমের শীতলতম দিন। এবার সেটা বলার অপেক্ষা তো রাখে না। যেভাবে ওই বলছিলাম যে এত নিচে নেমে গেছে তাপমাত্রা, না কি বলবো, এদের সম্পর্কে লোকে ছিচি করছে আর কি। ছিচি করছে না, আসলে হি হি করছে। কিন্তু এই যে ঠান্ডা হাওয়াটা, সেটা কি তৃণমূলের ভেতরেও কোথাও গিয়ে বোঝা যাচ্ছে? মানে আজকের বৈঠকটায় সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক। এই সাম্প্রতিককালে আমরা কি দেখেছি যে গোটা মানে রাজ্যের সব থেকে ঘটনাপ্রবণ, সব থেকে গুরুত্বপূর্ণ জেলা, সব থেকে জটিল জেলা যদি কিছু থাকে সেটা হচ্ছে এই বীরভূম। সেখানে বাঘের ছড়াছড়ি বা বাঘের জায়গায় বাঘের দাবিদার তাদের ছড়াছড়ি, এবং সেই জন্যই তো চারখানা কমিটি বদল হয়ে গেল। কিন্তু এই রকম একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এলেন না। এবার দেখুন, এর আগেও তিনি এরকম একটা বৈঠকে আসেননি, আগের বৈঠকটাতেই আসেননি, কিন্তু পরপর দুটো জায়গায় তাকে দেখা গেছে। তার ফলে মনে হচ্ছিল যে গোটা ব্যাপারটা একটু উষ্ণতা আসছে, কিন্তু ঠান্ডা ওয়েদার তো, ফলে আবার সেই সম্পর্কে শীতলতা যদি চলেও আসে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূলের 1 আর 2 নম্বরের মধ্যে কোনো রকম মতানৈক্য রয়েছে, সেটা অবশ্য কেউই প্রকাশ্যে কোনোদিন স্বীকার করবেন না। কিন্তু নর্মাল কেসে যে কালীঘাটে দল একজোট, সেখানে অভিষেক ক্যামাক স্ট্রিটে, এটা নিয়ে লোকের একটুখানি ওই বললাম যাবতীয় ঝামেলা, যাবতীয় সংশয় এবং উৎকণ্ঠা, সেটা কিন্তু নিচের তলার লোকেদের। তারা তো এই নেতৃত্বের তলায় একসঙ্গে এক হয়ে লড়তে চান, তারা ওই তাদের আবেগটা কাজ করে। কিন্তু মুশকিল হচ্ছে নিচের তলার লোকজন তো আম জনতা আর নেতৃত্বের ভাবনা চিন্তা কখনো মেলে না। অভিষেককে সঙ্গে নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলে হেঁটেছেন, কিন্তু জেলায় সংহতি মিছিল হলেও ডায়মন্ড হারবারে হয়নি, সেটাও তো আমরা দেখেছি। অভিষেকের নিজের নির্বাচনী কেন্দ্র, সেখানে সংহতি মিছিল হলেও না কেন? দুটো জিনিস হতে পারে, যে এক, তৃণমূল কর্মীদের সেটা বক্তব্য যে অভিষেক ধর্মের রাজনীতিতে বিশ্বাসী নন। এই বিশ্বাসটার যদি মানে এটা বিজেপির এজেন্ডা, এইটার মধ্যে যদি তৃণমূলও ঢুকে পড়ে, তারা বিজেপির এজেন্ডায় গিয়ে খেলতে হবে, সেটা তিনি চান না এবং সেটা ভুল হবে, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই ডায়মন্ড হারবারে এই মিছিলগুলো হয়নি। এটা একটা হতে পারে। আরও একটা কারণ হতে পারে, জানেন তো, আমরা হিসাব কষে দেখেছি, অন্য কারণটাও যথেষ্ট যুক্তিগ্রাহ্য। 2019 সালে অভিষেক 3,20,000 ভোটে জিতেছিলেন, কিন্তু বিজেপি প্রার্থী তারপরেও কিন্তু ওই 4,70,000 ভোট পেয়েছিলেন। এবার নওশাদ জানিয়ে দিয়েছেন যে অভিষেকের ভোট ব্যাংকে তিনি ভাগ বসাবেন। শুভেন্দু বলে দিয়েছেন নওশাদ দাঁড়ালে ডায়মন্ড হারবারে বিজেপি জিতবে। অঙ্ক তো ওখানে মুসলিম ভোট প্রচুর আছে, সেই ভাগাভাগির অঙ্কে কোথাও গিয়ে নিশ্চয়ই অভিষেক ডায়মন্ড হারবারে ওই মেরুকরণের পরিস্থিতি তৈরি হতে দিতে চান না। অত্যন্ত বিচক্ষণভাবে তাই তিনি গোটা বিষয়টাকে বুঝেছেন। তাই ওই জায়গাটা সযত্নে পরিহার করে গেলেন। মানুষের উন্নয়নকেই মানুষের চোখের সামনে রাখতে চান। তিনি কোথাও বার্ধক্য ভাতা দিচ্ছেন, কোথাও 100 দিনের কাজের টাকা দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আলাদা, এবং সেটা নিজের কেন্দ্রে থেকে পরিষ্কার করে দিচ্ছেন। এটা কিন্তু নিজের মানে ওই ডায়মন্ড হারবারের এই যে লোকজন যারা ভোটার, তারা একটা জিনিস কিন্তু দেখছেন, যাবতীয় আলোচনা হচ্ছে ডায়মন্ড মডেলকে নিয়ে। এবার খেয়াল করে দেখুন যে প্রত্যেকে কিন্তু মনে মনে একটা আত্মশ্লাঘা অনুভব করবেন যে তাদের নেতা তিনি একটা স্বতন্ত্র চরিত্র, তাদের নেতা তিনি শুধু তাদের নিয়ে ভাবেন, তাদের মধ্যে আটকে থাকতে চাইছেন, তাদেরকে উদাহরণস্বরূপ অন্যদের সামনে তুলে ধরতে চাইছেন। এই যে মানুষের মনের ভেতরে একটা আবেগ তৈরি করে দেওয়া এবং গর্ব তৈরি করে দেওয়া, এটা কি ভোটে ডিভিডেন্ড দেবে না, নাকি সত্যি কোথাও গিয়ে মনোমালিন্য হয়েছে, তাই জন্য এই বিষয়গুলো বড্ড বেশি চোখে লাগছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, না
বলছিল দিদি যে এত সইটই ওকে সব জায়গায় করতে হচ্ছে, এত সময় ওখানে দিতে হচ্ছে, তাই জন্য সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না দিদিটা বলছে। এই নাটকে যেও না, একদিকে দিল্লিতে নাটক হচ্ছে, আবার দিকে কলকাতায় নাটক হচ্ছে। সুতরাং যদি নাটক দেখতে হয় একাডেমিতে যাও, ওটার জন্য কালীঘাটে যেতে হয় না। দেখুন, অভিষেক অঙ্ক কষছেন, আর তার এই মুহূর্তে জাত শত্রু শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অঙ্ক কষছেন একইভাবে। তিনি ওই শীতলতার বার্তা যদি এই মুহূর্তে অভিষেকের একটা ট্রাম্প কার্ড হয়, তাহলে আগুনিয়ে বার্তা হচ্ছে শুভেন্দু অধিকারী ট্রাম্প কার্ড। আজও তিনি আগুন জ্বালানোর কথাই ভেবেছেন আর কি। মানে সমস্ত অস্ত্র যেভাবে ঘুরিয়ে তৃণমূলের বিরুদ্ধে বা দলনেত্রীর বিরুদ্ধে দেগে দেওয়া আর কি। বিরোধী দল নেতা সোজা ওই নেতাজির মূর্তির থেকে চলে গেছিলেন ডিএ আন্দোলনকারীদের অনশন মঞ্চে, বুঝিয়ে দিলেন যে তিনি এই মানে প্রায় এক সূত্রে গাঁথছেন পুরো বিষয়টাকে। আবেগের দিক থেকে এই দুটো প্রায় সমান সমান আর কি। আর তারপর আন্দোলনকারীদের নবান্ন অভিযানে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এবার দিল্লি চলোর মতো তার বার্তা নবান্ন চলো। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। যেভাবে করছেন সব ফ্লাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে, আমাদের কোনো কন্ডিশন নেই। অযৌক্তিকভাবে একটা কর্মসূচি চালাচ্ছেন বিরোধীদের প্ররোচনা এবং বিরোধীদের জন্য একটা মঞ্চ খুলে রাখার জন্য। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে। কোনো গভীর কনস্পিরেসি আছে, কোনো একটা চিত্রনাট্য, কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা। যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, তার থেকে স্পষ্ট হচ্ছে। কেন ভয় দেখাচ্ছে? তারা কি মামাটি মানুষের অঙ্গ নয়? আমরা তাদের পক্ষে আছি। ডিএর দাবি সঙ্গত দাবি। অগ্নিকন্যার বড় পুত্র ছিল তো, তারপরে কিষেনজিকে নিয়ে মমতার সঙ্গে থেকে অনেক আগুন জ্বালিয়েছে। সুতরাং এগুলো সে বলতেই পারে। অন্য কেউ বললে, উমর খালিদ বললে তাকে জেল দিয়ে দেবে বিজেপি সরকার। জেএনইউ ছেলেমেয়েরা বললে তাকে বলবে টুকরে টুকরে গ্যাং। আর আগুন জ্বালানোর কথা যখন বিজেপি বলবে বা জ্বালাবে, তখন তাকে উৎসাহিত করবে। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে উৎসাহ দিয়েছেন, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এই আশ্বাস কিন্তু দেননি। আসলে 42,000 কোটি টাকার দায়, তো এই দায় কি আর সকলে সহজে নিতে চায়? তার থেকে ওই অনশন করা মানুষগুলোকে নবান্ন অভিযানের দিকে এগিয়ে দিলে আলটিমেটলি যাই হোক না কেন লাভ সেটা কিন্তু ওই রাজনৈতিক নেতাদেরই।